গত শুক্রবারে ইরানে যে ভয়াবহ হামলা চালাইছে ইসরায়েল, এর মধ্য দিয়ে ইসরায়েল যা কিছু অর্জন করতে চাইছে, মানে যেসব উদ্দেশ্য বা অবজেক্টিভ হাসিল করতে চাইছে, তার একটাও ইসরায়েল এখন পর্যন্ত হাসিল করতে পারে নাই। আমরা বলতে পারি যে ভবিষ্যতেও এইসব অবজেক্টিভ, মানে যেসব উদ্দেশ্য নিয়ে ইরানে এই হামলাটা ইসরায়েল চালাইছে, সেগুলো তার হাসিল হবে না। উল্টা আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইরান এই ঘটনায় বড়ভাবে রিয়াকশন দেখাচ্ছে এবং অলরেডি ইসরায়েলে তারা বড় ধরনের বোম্বিং শুরু করছে। এবং আমাদের গ্লোবাল সাউথের লিডার, আমরা বলতে পারি যে আয়াতুল্লাহ খোমেনি, তিনি যেভাবে বলছেন যে ইসরায়েলকে এর বড় ধরনের মূল্য চুকাইতে হবে এবং খুবই পেইনের ভিতর দিয়ে ইসরায়েলকে যাইতে হবে, আমরা বলতে পারি যে সেটা একটা অবশ্যম্ভাবী বাস্তবতা ইসরায়েলের জন্য অপেক্ষা করতেছে। ইসরায়েল মোটা দাগে তিনটা অবজেক্টিভ নিয়ে বা তিনটা উদ্দেশ্য নিয়ে গত শুক্রবারে ইরানে এই হামলাটা চালাইছে। তার প্রথম যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে ইরানে গত কয়েক বছর ধরে বা অনেক বছর ধরেই যে নিউক্লিয়ার প্রোগ্রাম ডেভেলপমেন্ট ইত্যাদি চলতেছিল, ইসরায়েল জানে নিশ্চিতভাবেই যে এটা আসলে ইরানের এই সক্ষমতার জায়গা, বা অলরেডি ইরান নিউক্লিয়ার সিস্টেম ডেভেলপমেন্টের ব্যাপারে যত দূর অগ্রসর হয়েছে সেটা রোধ করার ব্যাপারে ইসরায়েল সরাসরি কোনো হস্তক্ষেপ মানে ঠেকাই দিতে পারবে না, কিন্তু এটাকে গতিটাকে স্লথ করতে পারে বা এই জিনিসটাকে একটু দুর্বল করতে পারে। তো সেই উদ্দেশ্যে তারা এখানে হামলা চালাইছে। তারা যেই দুইটা জায়গায় হামলা চালাইছে, তার একটা জায়গা হচ্ছে নাতাঞ্জ আর একটা জায়গা হচ্ছে ফোর্দো। তো এই যে নাতাঞ্জ এবং ফোর্দো, এই দুইটা জায়গাতেই আসলে ইরান ইউরেনিয়াম উৎপাদন বা সমৃদ্ধ ইত্যাদি করে। নাতাঞ্জে যে হামলাটা চালাইছে ইসরায়েল, এর মধ্য দিয়ে ইসরায়েল মোটামুটি একটা সাকসেস হইতে পারছে। এর কারণ হচ্ছে যে নাতাঞ্জে যেই মানে নিউক্লিয়ার সিস্টেম বা ইউরেনিয়াম উৎপাদনের যে জায়গাগুলা মানে কন্টিনিউ করতেছিল ইরান, সেটা আসলে অনেক সারফেস লেভেলে ছিল এবং এটা মাটির নিচে খুব একটা মানে এটার ব্যবস্থাপনা ছিল না। ফলে আসলে নাতাঞ্জের ক্ষেত্রে ইসরায়েলের হামলাটা মোটামুটি কার্যকর হয়েছে। কিন্তু খুবই ক্লিয়ারলি যেটা বলার দরকার সেটা হচ্ছে যে নাতাঞ্জে ইরানের একটা বড় ধরনের নিউক্লিয়ার সিস্টেম ডেভেলপমেন্ট কার্যক্রম চলমান থাকলেও তার আরও অনেক বড় কার্যক্রম আসলে চলমান আছে ফোর্দোতে, এবং ফোর্দে ইসরায়েল আসলে কিছুই করতে পারে না। তার কারণ হচ্ছে যে ফোর্দোতে অলমোস্ট 800 মিটার নিচে বা গভীরে আসলে এই কার্যক্রমটা ইরান চালাইতেছে। এমন কোনো ভারী বোমা ইসরায়েলের কাছেও নাই, আমেরিকার কাছেও নাই, বা এটা আসলে সম্ভবও না যে আসলে ফোর্দোতে এই ধরনের হামলা চালানোর মধ্যে দিয়ে এই যে নিউক্লিয়ার কার্যক্রমটা আসলে রোধ করা যাবে। ফলে ইরানের হামলার ব্যাপারে ইসরায়েলের প্রথম যে অবজেক্টিভ আমরা বলতে পারি সেটা আসলে কখনোই সাকসেসফুল হওয়ার না। কারণ হচ্ছে যে আপনার নাতাঞ্জে সারফেস লেভেলে কিছু জায়গায় আপনি একটা অ্যাটাক করে আপনি এক ধরনের সাকসেস হইতে পারবেন, কিন্তু এর মধ্যে দিয়ে কোনোভাবেই আসলে আপনি ইরানের যে নিউক্লিয়ার সিস্টেম ডেভেলপমেন্ট সেটা আসলে ফাইনালি রোধ করতে পারবেন না। ফোর্দো সহ আরও অন্যান্য জায়গায় বা ইরান যে ডেভেলপমেন্ট কার্যক্রম চালাইতেছে সেটা আসলে চলমান থাকবে। এবং এই ঘটনায় এই হামলার মধ্যে দিয়ে সেটা খুবই পরিষ্কার হয়ে গেছে যে ফোর্দো যে মানে নিউক্লিয়ার যে সিস্টেম ডেভেলপমেন্টের জায়গায় আসলে ইসরায়েল কোনো ধরনের পরিবর্তন তারা তৈরি করতে পারে নাই। দ্বিতীয়ত, তারা মানে ইসরায়েলে এই বড় হামলাটার পিছনে তাদের দ্বিতীয়ত যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে ইরানের যে মিসাইল সিস্টেম বা মিসাইলের যে ডেভেলপমেন্ট সেটাকে মানে গতিরোধ করা বা সেটা ঠেকানো। আপনারা জানেন যে মিসাইলের বস হচ্ছে ইরান। তো এখন এই যে মিসাইল কার্যক্রমের ক্ষেত্রেও একই কথা। আপনারা জানেন যে তাবরিজ এবং কেরমানশাহ এই দুইটা অঞ্চলে ইসরায়েল গত শুক্রবারে ব্যাপক হামলা চালাইছে মিসাইল কার্যক্রম ঠেকানোর জন্য, মানে গতিরোধ করার জন্য বা দুর্বল করার জন্য। কিন্তু ইন্টারেস্টিংলি ইরান অলরেডি পরিষ্কার করে দিছে যে তার যে পাল্টা রিয়াকশন বা রিটালিয়েটরি যে হামলা ইসরায়েল ইরান চালাইছে, সেখানে কিন্তু ইরান খুব ক্লিয়ারলি শো করে দিছে যে তারা কিন্তু তাবরিজ থেকে এবং কেরমানশাহ থেকে এই পাল্টা মিসাইল তারা ছুড়ে নেয়। সমস্ত ইরানে আমরা বলতে পারি যে এই মিসাইল ব্যবস্থাপনা কার্যক্রম আসলে ইরান বহু আগে থেকে চালাইতেছে। ফলে ইরানের মিসাইল ব্যবস্থাপনা যদি কোনোভাবে আঘাতপ্রাপ্ত করতে হয়, সেক্ষেত্রে তাবরিজ আর কেরমানশাহে হামলা কইরা এটা কখনোই কোনোভাবেই আসলে এটা মানে এই অবজেক্টিভ হাসিল করা সম্ভব না। এবং অলরেডি 6টা ভিন্ন ভিন্ন অঞ্চল থেকে ইসরায়েলে মিসাইল অলরেডি ছুটছে ইরান। এর মধ্যে দিয়ে ইরান খুব ক্লিয়ারলি এস্টাবলিশ করছে যে ইরানের যে মিসাইল কার্যক্রম সেটা আসলে তাবরিজে সীমাবদ্ধ না, এটা টোটাল ইরানের মধ্যে এটা মানে ছড়ানো ছিটানো, এবং টোটাল ইরানের পুরো জায়গা থেকে আসলে ইসরায়েলের উপর এই হামলাটা ইরান চালাইতে পারে, অথবা আমেরিকার ঘাঁটিগুলোতে। লাস্টলি ইরানে এই হামলার ব্যাপারে ইসরায়েলের যে
বড় উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে অলরেডি বেঞ্জামিন নেতানিয়াহুর কথার মধ্যে দিয়েও সেটা পরিষ্কার হয়েছে যে তারা বলছে যে ইরানের মানুষকে তারা আসলে এই যে মানে আয়াতুল্লাহ খোমেনির যে সুপ্রিম লিডার ভিত্তিক যে ইসলামিক লিবারেশনের যে রেজিম আছে এই রেজিমেকে তারা টপল করতে চায় বা ইরানের মানুষকে তারা আহ্বান জানাইছে এই রেজিমকে চেঞ্জ করতে। ইন্টারেস্টিংলি এটা খুবই স্বাভাবিক যে আপনারা জানেন যে ইরানের ব্যাপারে একটা খুবই মানে স্বাভাবিক মানে উইজডম হচ্ছে যে ইরান আসলে ইরানের ভিতরে সেকুলার ইসলামিক রেভলিউশন এই ধরনের অনেক ধরনের ক্ল্যাশ ইত্যাদি আছে, কিন্তু যখন ইরানের উপরে কোনো ন্যাশনাল সিকিউরিটির ব্যাপারে ইরানে যখন হামলা হয় তখন আসলে এই ধরনের বিষয় আসলে কাজ করে না। এবং এই ব্যাপারে আমরা খুব ক্লিয়ারলি বলতে পারি যে ইরানের খুবই মানে প্রো আমেরিকান খুবই তুচ্ছ একটা অংশ ছাড়া কোনো মানুষই ইরানের টোটাল জনগণ আসলে ইসরায়েলের এই কথা একদমই মানতেছে না। এবং ইসরায়েলকে ঠেকানোর জন্য মানে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খোমেনি বা তার যে মানে কার্যক্রম সেই ব্যাপারে আসলে ইরানের মানুষ খুবই সংঘবদ্ধ অবস্থায় আছে। ফলে আমরা আসলে বলতে পারি যে মানে ইরানের রেজিম চেঞ্জের ব্যাপারে ইরান মানে ইসরায়েলের যে অবজেক্টিভ বা উদ্দেশ্য সেটাও আসলে কোনোভাবে হাসিল হওয়ার না। এবং ইন্টারেস্টিংলি যদি এটা হাসিল হয়ও তার মধ্যে দিয়ে এটা পরিষ্কার হয় না যে ধরেন আজকে মানে বাই চান্স এই মানে সুপ্রিম লিডার পড়ে গেল, ইরানে গণতান্ত্রিক ব্যবস্থাপনা পুরোপুরিভাবে বহাল হইলো, লিবারেল ডেমোক্রেসি 100% বহাল হইলো, কিন্তু তার মানে এটা না যে ইরান তার নিউক্লিয়ার প্রোগ্রাম এখনই থামাই দিবে বা তার মিসাইল কার্যক্রম বন্ধ করে দিবে। তার কারণ হচ্ছে যে পৃথিবীতে আরো বহুত লিবারেল ডেমোক্রেসি, ইন্ডিয়া যেমন ইন্ডিয়ার মতো একটা মানে দেশ তারাও এখন নিউক্লিয়ার প্রোগ্রাম মানে কন্টিনিউ করে। ফলে আসলে মানে নিউক্লিয়ার প্রোগ্রাম এটা আমরা বলতে পারি যে এই দুনিয়ার এই আন্তর্জাতিক ব্যবস্থার একটা গণতান্ত্রিক রাইটও। ফলে আসলে এটার থেকে কখনোই আসলে ইরান বের হবে না। ফলে এই তিনটে অবজেক্টিভই যদি আপনি দেখেন যে নিউক্লিয়ার সিস্টেম গতিরোধ, মিসাইল ব্যবস্থাপনার গতিরোধ এবং রেজিম চেঞ্জ, কোনোটার মধ্যেই আসলে ইসরায়েলের এই হামলার মধ্য দিয়ে তাদের অবজেক্টিভ হাসিল হওয়ার নাই। যাই হোক, এটা হলো গিয়া গত শুক্রবারের এই হামলার আলটিমেট কি ফেইট বা আলটিমেট এটার যেই মানে ইসরায়েলের যেই মানে সমালোচনার জায়গা সেটা। কিন্তু একই সঙ্গে আমাদের মনে রাখা দরকার বা যে কথাটা আমাদের জন্য আসলে অনেক বড় মাথা ব্যথার কারণ হইল গত শুক্রবারের হামলা, সেটাও একটু আমি আলাপ করতে চাই। দেখেন যে ইসরায়েল যে এত বড় একটা হামলা চালাইলো এটা কি আসলে মানে আমরা আসলে কল্পনা করতে পারছি? যে দেখেন ইসরায়েলের এই হামলার কারণে আপনি মানে ইরানের সিস্টেমটা আপনারা যারা জানেন সেটা মানে খুব ভালোভাবে জানেন যে ইরান আসলে কিন্তু আমেরিকান মিলিটারি সিস্টেমের মতো একটা ইনস্টিটিউশনালাইজ ওয়েতে তারা কাজ করে না। তারা হচ্ছে একটা সুপ্রিম লিডার মাঝখানে বসে থেকে তার ঘরের মধ্যে কিছু লোকজন নিয়ে আইসা তিনি আসলে ইরানকে মানে চালান বা কন্টিনিউ করেন। সেই ঘরের অনেকগুলো সামরিক কমান্ডারকে ইসরায়েল মাইরা ফেলছে। এবং আপনারা জানেন যে গত এক বছর ধইরা স্মাগলিং কইরা ইরানের ভিতরে অনেক ধরনের সামরিক অস্ত্র, ড্রোন ইত্যাদি ঢুকাইতেছিল ইসরায়েল মোসাদের মাধ্যমে। এবং ইরানের যেখানে তেহরানের খুব নিকটে তার অলমোস্ট একটা বড় একটা ড্রোন বেস অলরেডি সেখানে তৈরি করে ফেলছিল। এই যে আমরা দেখতে পাচ্ছি যে যেসব কমান্ডারদেরকে একদম একুরেটলি যাইয়া তার রুমের মধ্যে যাইয়া মানে মিসাইল মাইরা বা মানে নেপালম ইত্যাদি মাইরা তাদেরকে মারলো, এই যে মানে কার্যক্রমটা এটা আসলে কখনো ইসরায়েল থেকে 2000-3000 মাইল থেকে দূর থেকে এটা মারা সম্ভব না। ফলে একদম ইরানের ভিতরে ড্রোন বেস তৈরি করে ইরানের ভিতর থেকে মানে কার্যক্রম চালাইয়া এই হত্যাকাণ্ডগুলো চালানো হয়েছে। এর মধ্যে দিয়ে যেটা পরিষ্কার হয়েছে যে ইরানের আসলে একটা বড় ধরনের মানে ঘাটতি আছে, ইরানের এটা একটা বড় ফেইলিয়ার। অন্যদিকে এই যে লোকগুলা মারা গেছে সামরিক লিডার, এরা কেউ একদম সরাসরি ইরান সেনাবাহিনী এবং তাদের যেই মানে আইআরজিসি বা ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস বা এই যে তার সরাসরি যেই মানে চিফ তিনি মারা গেছেন, আবার আইআরজিসি চিফ ইন কমান্ডার তিনি মারা গেছেন। আবার আপনারা জানেন যে মানে এই দুইজনের একজনের নাম হচ্ছে মোহাম্মদ বাগেরি, আরেকজনের নাম হোসেন সালামি, তারপর আরেকজন আছেন গোলাম আলী রাশিদ। তিনি আমরা বলতে পারি যে আইআরজিসির যে ইঞ্জিনিয়ারিং সেক্টর বা যার হাত দিয়ে আমরা বলতে পারি যে ইরানের টোটাল ড্রোন সিস্টেমটা ডেভেলপ করছিল, তাকেও হত্যা করে ফেলছে। এবং সবচেয়ে বড় আপনারা ওনাকে চিনেন কিনা, আমির আল হাজিজাদে ওনার নাম, উনি আমরা বলতে পারি যে মিসাইল যে ব্যবস্থাপনা ইরানের টোটাল মিসাইল ব্যবস্থাপনা এবং আমেরিকার এগেনস্টে বা ইউএস ইসরায়েলের এগেনস্টে তিনি আসলে সবসময় সবচেয়ে জোরালো ভাষায় কথা বলতেন, হাজিজাদে তাকেও মেরে ফেলছে। ফলে এই যে বড় বড় কমান্ডারগুলোকে মেরে ফেলছে, নিউক্লিয়ার সায়েন্টিস্টরা তো আছে। ফলে এটা যদি আপনি একটু বিবেচনা করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখানে আসলে ইরানের ফেলিয়ারটা অনেক বড়।
নাও এখানে যেটা প্রশ্ন, যে প্রশ্নটা সবাই অলরেডি করেন, যে সেটা হচ্ছে যে ইসরায়েলের এই ভয়াবহ হামলার পিছনে আসলে সরাসরি আমেরিকান ইনভলভমেন্ট কতটা। আমরা এতকাল যেরকম জানতাম যে ইসরায়েলকে ঠেকানোর জন্য বা বেঞ্জামিন নেতানিয়াহুকে ঠেকানোর জন্য আসলে অনেকভাবে কাজ করে যেতেছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পকে কি তাহলে মানে এক ধরনের সাইড করে দিয়ে ইসরায়েলি হামলাটা চালাইলো কিনা, ইসরায়েলি হামলাটা ইরানে চালাইলো কিনা। এক্ষেত্রে আমি টাইমস অফ ইসরায়েলের একটা মানে টাইমস অফ ইসরায়েল আপনারা যারা ফলো করেন তারা আপনারা নিশ্চয়ই এই প্রতিবেদনগুলো অলরেডি দেখছেন, যে তারা কিন্তু রিভিল করছে যে গত 1 বছর ধরে যেই প্ল্যানটা মোসাদ এবং সিআইএ মিল্লা তারা যে করতেছিল, এই জিনিসটার ফাইনাল যখন এই প্ল্যানটা কার্যকর হবে, অর্থাৎ গত শুক্রবারে যে হামলা হবে, এই ক্ষেত্রে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটা বড় অবস্থান ছিল এবং ডোনাল্ড ট্রাম্প নিজে এখানে ইরানকে একটা বড় ধরনের ধোঁকা দিছেন। এবং গত সোমবারে সম্ভবত নেতানিয়াহুর সঙ্গে একটা লম্বা আলাপ আলোচনার মানে ব্যাপার হয়েছে মানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, এবং 40 মিনিটের সেই ফোন কনভারসেশনে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে বলছিলেন যে আমরা নিউক্লিয়ার বিষয় নিয়ে যে আলাপ আলোচনাটা চলতেছে ডিপ্লোম্যাটিক চ্যানেলে ইরানের সঙ্গে, সেটা আমরা কন্টিনিউ করতে চাই। ফলে এইটা একটা পর্যায় পর্যন্ত না পৌঁছানোর আগে তুমি দয়া করে কোনো ধরনের স্ট্রাইক ইত্যাদি করো না। এই নেতানিয়াহুকে এই যে কথাটা ডোনাল্ড ট্রাম্প বলছে, এইটা পরবর্তীতে একটা অন্য চ্যানেলে এটা বাজারজাত করা হয়েছিল, এবং এটা যখন বাজারজাত করা হয়েছিল এর ফলে ইরান একটা বড় ধরনের মেসেজ পাইছিল যে কোনো ধরনের হামলা তাদের উপর হচ্ছে না। ইন্টারেস্টিংলি তারপরে এই হামলাটা হইল। ফলে এখানে ডোনাল্ড ট্রাম্প ভয়াবহভাবে ইরানের যে মানে ইস্টাবলিশ বলেন বা তার ইন্টেলিজেন্স বলেন তাদেরকে একটা বড় ধরনের ধোঁকা দিচ্ছেন। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে ইসরায়েলকে কেন এই ধরনের একটা সাহায্য ডোনাল্ড ট্রাম্প করলেন। ডোনাল্ড ট্রাম্পকে আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প এই গত নির্বাচনে জিতছেনই একদম সরাসরি তিনি আসলে একটা মানে যুদ্ধবিরোধী এবং শান্তিবাদী একজন নেতা হিসাবে, এবং তার যেই মানে যুদ্ধের একটা বড় অংশ মানে তার যে ভোটের যে একটা বড় অংশ সেটা আসলে আসছিল এন্টি ইসরায়েল জায়গা থেকে বা ইসরায়েল বিরোধী যুদ্ধের মনোভাব থেকে। আপনারা জানেন যে আরবরা বা অন্যান্য যে যুদ্ধবিরোধী মানে আমেরিকান লোকেরা তারা আসলে ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত করছিল, কিন্তু সেই ডোনাল্ড ট্রাম্প আসলে কেন এইভাবে নিজেকে জড়াইলো। এক্ষেত্রে আমার আলাপটা খুবই সোজা, সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এখনও যা করতেছেন সেটা যে আসলে তার আসলে প্রেসিডেন্টশিপটা যে তিনি চালায় নিয়ে যাচ্ছেন সেটারই একটা বাধ্যবাধকতার জায়গা। অর্থাৎ আমেরিকায় ইসরায়েল লবি বলে যে জিনিসটা আছে সেটা এত স্ট্রং যে আসলে আপনি যত বড় প্রেসিডেন্টই হন না কেন, আপনি আসলে যত বড় যাই হন না কেন, আপনি আসলে এটার সঙ্গে ফাইনালি মানে এটাকে আপনি মোকাবেলা করতে পারবেন না। ফলে অ্যাট দ্য সেম টাইম আপনি আমেরিকার প্রেসিডেন্ট হওয়া মানে আপনার ইসরায়েল লবিকে বা ইসরায়েলের মানে ডিপ স্টেট যেটা আমেরিকার সঙ্গে কাজ করে তার সঙ্গে অ্যালাই হয়ে আপনার কাজ করতে হবে। ফলে আসলে নেতানিয়াহু তার নিজের স্বার্থে যেভাবে আমেরিকাকে ইরানের এগেইনস্টে দাঁড় করায় দিতে চায় এবং সেটার জন্য আমেরিকা যেভাবে তারা ইনভলভ করে, এটা থেকে আসলে ডোনাল্ড ট্রাম্পের মুক্তি নাই এবং কোনো আমেরিকান কোনো প্রেসিডেন্টেরই মুক্তি নাই। ফলে আসলে খুব স্বাভাবিকভাবেই আসলে ডোনাল্ড ট্রাম্প এখানে নেতানিয়াহুকে একদিকে সাপোর্ট করতেছে, যদিও আমরা জানি যে মার্কো রুবিও এখানে বলছেন যে মানে এই হামলার ব্যাপারে একতরফা এটা ইসরায়েল হামলা, তারা আসলে এই ব্যাপারে নাক গলায় নাই। যাই হোক, এখন কথা হইলো যে আসলে মানে ফাইনাল যেটা কথা সবারই যেটা জিজ্ঞাসা সেটা হচ্ছে যে এই যুদ্ধ কি আসলে ফাইনালি অনেক বড় মাত্রায় ব্রেক করবে কিনা এবং ফাইনালি এটার মধ্যে দিয়ে আমরা আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে ঢুকে যাবো কিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটার মধ্যে দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ বা বড় যুদ্ধ লাগার ব্যাপক সম্ভাবনা আছে, কারণ ইরানের উপরে যে হামলাটা হয়েছে এটা আসলে ইরান এটার বড়ভাবে এটা ব্যাক করবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এখানে ইরান, ইসরায়েল বা আমেরিকা প্রত্যেকেরই কিছু দুর্বলতার জায়গা আছে, সেই জায়গাগুলো আমি একটু উল্লেখ করে আলাপটা শেষ করতে চাই। আপনারা জানেন যে ইরানের যেই মানে দুর্বলতা মানে বেসিক যে দুর্বলতা সেটা এই ঘটনার মধ্যে প্রতিষ্ঠিত হলো, সেটা শুরুতেই যে আলাপটা আমি করছিলাম যে আয়াতুল্লাহ খোমেনিকে কেন্দ্র করে যেই বড় বড় কমান্ডার, সামরিক কমান্ডাররা তাকে কেন্দ্র করে যে মানে ইরানের সামরিক বলেন, নিমারিক যে ডিপ্লোমেসি বলেন, ইরানের যে যুদ্ধ বলেন, সব কিছু যেভাবে সাজায়, সেই কমান্ডারদেরকে ধৈরা যখন ইসরায়েল মাইরা ফেলছে তখন কিন্তু আসলে ইরানের একটা ব্রেইন ট্রাস্ট নাই হয়ে গেছে, মানে ইরান তার নিজের ব্রেনকে আর বিশ্বাস করতে পারবে না। দ্বিতীয়ত এখানে সিরিয়া বলেন বা লেবানন বলেন, দুইটা জায়গায় আসলে সরকার পরিবর্তন হয়েছে। লেবাননে একটু ছোটোভাবে হইলেও বা সিরিয়াতে বড়োভাবে সরকার পরিবর্তন হয়েছে। ফলে এই পুরা অঞ্চলে আসলে হিজবুল্লাহর যে ক্ষমতার জায়গাগুলো ছিল সেগুলো আর আগের জায়গায় নাই। ফলে এটাও একটা ইরানের বড় দুর্বলতার জায়গা। অন্যদিকে আপনারা জানেন যে
মানে ইয়েমেনে হুতিদেরকে যেভাবে অলওয়েজ ইনভলভ থাকতে হচ্ছে, সেখানেও আসলে হুতিদের গত এক বছর ধরে মানে ইভেন ডোনাল্ড ট্রাম্প আসার পরে ডোনাল্ড ট্রাম্প যেই হারে বোম্বিং করছে ইয়েমেনে, তার এগেনস্টে হুতিদের আসলে ব্যাপক মানে কাজ করতে হয়েছে। ফলে হুতিও যে খুব গুড শেপে আসে এরকম না। ফলে এই ফ্যাক্টরগুলোতে বোঝা যায় যে ইরান আসলে খুব মানে শক্তিশালী অবস্থায় নাই। এবং খুবই ইম্পর্টেন্টলি যেটা হচ্ছে যে আপনি যখন একটা টোটাল নিউ কমান্ডারদেরকে আপনি মানে সে অ্যাসাসিনেশন হইলো, তার ফলে যখন নতুন কমান্ডার এখানে গেল, ফলে টোটাল চেইনে কিন্তু একটা বড় ধরনের সাফল হয়েছে। এবং এই যে বড় ধরনের সাফল, এটার মধ্যে দিয়ে কিন্তু নতুন কমান্ডার মধ্যে নতুন করে যুদ্ধের যে ক্ষুধা তৈরি হবে, সেটা তৈরি হইতে একটা টাইম লাগতে পারে। অর্থাৎ ইরান যে বড় করে ইসরায়েলের উপর হামলা চালাবে, সেখানে যে যুদ্ধের ক্ষুধাটা তাদের মধ্যে দরকার, তার মানে ইয়াং কমান্ডারদেরকে কথা বলেন বা অন্যান্য টোটাল কমান্ডার বা টোটাল চেইনে, সেটা আসলে তাদের মধ্যে আসতে টাইম লাগতে পারে। ফলে এটাও একটা বড় ফ্যাক্টর যে ইরান আসলে এখানে কত বড়ভাবে রিটেলিয়েট করতে পারে, এবং সেই বাস্তবতা ইরানের আসলে এখানে মানে মানে কতটা ক্ষমতা আছে এই মুহূর্তে। অন্যদিকে ইসরায়েলেরও আসলে এই মুহূর্তে ব্যাপক কিছু দুর্বলতার, ভয়াবহ কিছু দুর্বলতার জায়গা আছে। আপনারা জানেন যে ইসরায়েলের সেকুলারদের সঙ্গে ফার রাইটদের যে সমস্যা ইসরায়েলের নেতানিয়াহুকে কেন্দ্র করে, সেটা আসলে প্রতিনিয়ত বাড়তেছে। এবং ইসরায়েলের যে যুদ্ধবাদী ইসরায়েল, সেটার এগেইনস্টে কিন্তু গণমত তৈরি হয়েছে। এবং অন্যদিকে যদিও সেটা খুবই কম, কিন্তু একটা গ্যাঞ্জাম ইন্টারনাল ইসরায়েলে প্রতিনিয়ত বাড়তেছে, যার ফলে নেতানিয়াহু নিজের এবং অন্যান্য যে ফার রাইট নেতাদেরকে বা মন্ত্রী মিনিস্টারদের সবারই আসলে নানা ধরনের অবস্ট্রাগল ফেস করতে হইতেছে। অন্যদিকে আপনারা জানেন যে হামাসের সঙ্গে কিন্তু ইসরায়েল পুরা টাইম হামাসের কাছে পুরা টাইম সে আসলে পরাজিত হয়েছে। হামাসের এগেইনস্টে তার যে কয়টা অবজেক্টিভ ছিল, একটাও হাসিল হয় না। হামাসকে সে নিশ্চিন্ত করতে চাইছিল, সেটা এখনও সে হাসিল করতে পারে নাই। হামাসের যে টানেল সিস্টেম, সেটা এত ব্যাপক, এবং হামাস এখনও মানে এত সব কিছু অবরোধ করে রাখার পরেও হামাস মিশর থেকে বা অন্যান্য জায়গা থেকে তার ভিতরে নিয়ে আসতে পারতেছে, এবং তার ভিতরের যে টানেল মানে কার্যক্রম, এগুলোর মধ্যে দিয়ে সে এখন অ্যালাইভ আছে। অন্যদিকে মানে এখনো মানে ইসরায়েল তার হস্টেজকে ফিরিয়ে নিতে পারে নাই। ফলে ইসরায়েলের বিরুদ্ধে এটা নিয়ে ব্যাপক একটা বিরূপ মনোভাব আছে। ফলে এটাও আসলে ইসরায়েলের বড় একটা দুর্বলতার জায়গা। অন্যদিকে আপনারা জানেন যে ইসরায়েলের ইকোনমিক অবস্থা কিন্তু ভালো না। মূল্যস্ফীতি ইত্যাদি মিলাইয়া জিনিসপত্র দ্রব্যমূল্য ইত্যাদি দাম মিলাইয়া আসলে ইসরায়েলের অবস্থা ভালো না। ফলে এই কটা ফ্যাক্টরে আসলে মানে ইসরায়েলের দুর্বলতার জায়গাগুলো একটু মানে আমাদের হিসাবে রাখা দরকার। এবং লাস্টলি আপনারা জানেন যে আমেরিকার যে অবস্থা, আমেরিকারও একটা বড় দুর্বলতা দিনে দিনে হাজির হচ্ছে। এবং এই দুর্বলতার জায়গাটা আসলে মানে আমরা বলতে পারি যে এটা আসলে একটা মৌলিক পয়েন্ট এই দুনিয়ার বাস্তবতা। সেটা হচ্ছে আপনারা জানেন যে সেই ইউনিপোলার দুনিয়া আর নাই, এবং আমেরিকা এখন মানে মানে খুবই মানে শূন্য একটা মানে পরিস্থিতি সে দাঁড়ায় আছে। এবং ডোনাল্ড ট্রাম্প আসার পরে আপনারা জানেন যে 1 ট্রিলিয়নের মতো সে মিলিটারি বাজেট তার মানে ছাড়তে হয়েছে বা ছাড়বে বলে সে প্রতিশ্রুতি দিয়েছে। ওয়াই? কারণ এর মধ্যে দিয়ে যেটা পরিষ্কার যে সে আসলে মানে আমেরিকার আসলে যুদ্ধ ছাড়া তার সামনে কোনো গতি নাই, বিকজ মানে তার এগেইনস্টে সবাই মানে অনেক সংঘবদ্ধ। আপনারা জানেন যে ইরানের সঙ্গে সৌদি আরবের সেই বিরূপ অবস্থা আর নাই, এবং অলরেডি চায়না যেভাবে অলরেডি তার অবস্থান, এই যে ইরানের ঘটনায় অলরেডি তার যেভাবে মানে তার বক্তব্য এক্সপ্রেস করতেছে। ফলে এই যে মানে মাল্টিপোলার ওয়ার্ল্ডের যে বাস্তবতা, রাশিয়া, চীন, মানে ইরান, সৌদি আরব, এই যে মানে ইভেন আমরাও সব কিছু মিলে আমাদের যে এন্টি আমেরিকান যে সেন্টিমেন্ট, সেটা যেভাবে ডেভেলপ করতেছে, এর এগেইনস্টে আসলে মানে আমেরিকা আসলে শূন্য। এবং আমেরিকার আগামী দিন কেবল আমেরিকা আসলে এই যে মাল্টিপোলার ওয়ার্ল্ডের যেই ব্যাপকতা, এটাকেই তার ফেস করতে হবে। এই 3-4 মানে বাস্তবতা যদি আপনি হিসাব করেন, মানে ইরানের জায়গা থেকে, ইসরায়েলের জায়গা থেকে, এবং আমরা বলতে পারি আমেরিকার জায়গা থেকে, এই বাস্তবতা যদি আপনি একটু হিসাব করেন, তাহলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন যে গত শুক্রবারের এই হামলার পরে আসলে প্রত্যেকেরই আসলে অনেক উল্টাপাল্টা রিয়াকশনের জায়গা আছে। মানে এখানে ইরান বড় এমন ধরনের কিছু হামলা করে ফেলতে পারে, সেটা আসলে মানে তার যেহেতু সে দুর্বল একটা পজিশনে আছে, ফলে এমন কিছু হামলা করে ফেলতে পারে, এমন কিছু কার্যক্রম চালায় ফেলতে পারে, এমনকি তার নিউক্লিয়ার বিষয় সে ব্যবহার করে ফেলতে পারে। অন্যদিকে ইসরায়েলেরও একই ধরনের বাস্তবতা, আমেরিকারও একই ধরনের বাস্তবতা। ফলে কেউই আসলে গুড শেপে নাই। ফলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে জিনিসটা টোটালি মানে এসকেলেশন মানে ল্যাডারে জিনিসটা একটা পর্যায়ে আসলে সবার আউট অফ কন্ট্রোল হয়ে যেতে পারে। এবং যদি তা হয়, তাহলে আমরা বলতে পারি যে মানে এর মধ্য দিয়ে গত শুক্রবারের এই হামলার মধ্য দিয়ে একটা মানে বড় ধরনের বিশ্বযুদ্ধ বা একটা মহাযুদ্ধের দিকে আমরা
প্রবেশ করতে পারি। আমরা মানে স্বাভাবিকভাবেই সেরকম কিছু চাই না, এবং আমরা যেটা চাই সেটা হচ্ছে যে ইরানের উপর যে হামলা ইসরায়েল চালাইছে এই ব্যাপারে মানে আমরা দুনিয়াবাসীর তরফ থেকে আমরা এটাকে নিন্দা জানাই, এবং জাতিসংঘ সহ অন্যান্য যে মানে গ্লোবাল অর্গানাইজেশনগুলো আছে তাদেরও এই ব্যাপারে সরাসরি অংশগ্রহণ করা দরকার। কিন্তু ইসরায়েল যদি এইসব মানে কন্টিনিউ করে সেক্ষেত্রে আমরা সরাসরিভাবেই মানে সাপোর্ট করব ইরানের এই রিটালিয়েটরি অবস্থান। ইরান যদি বড়োভাবে ইসরায়েল হামলা চালায় সেটা আমাদের জায়গা থেকে আমরা এটাকে সমর্থন করব, এবং ইসরায়েল তার ফাইনাল যে কনসিকুয়েন্স ইসরায়েলকে আজ হোক কাল হোক তাকে ফেস করতে হবে, সে যদি তার অবস্থান না বদলায় সেটার জন্যই আমরা অপেক্ষা করব।